নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের ধাতু কথা আলোচনা ক্লাস। বন্দনা মঙ্গলক। উপাসক আমাদের 16 নম্বরের না চলছিল, বলতে আমাদের ওই 17-3 হবে যেমন হয় নাকি 16 নম্বর 17 উৎপন্ন ধর্ম সমূহ এগুলো যেমন পড়ছিলাম মনে হয়। উপাধি উৎপন্ন হয় ধর্ম সমূহ ওটার মধ্যে গ্রুপে সেটাই তো আমাদের কি 18 থেকে আর কি অনুৎপন্ন ধর্ম সমূহ তো এটির মধ্যে 17-3 মধ্যে ঠিক আছে, কারণ ওই 17-2 ফারাক মিলে মানে নোট ফাটা গিল লাগে রয়ে তো লাগবে তাহলে 17-3 উৎপন্ন হবে ধর্ম সমূহ। হ্যাঁ, এর আগে আমরা 2 17-3 আলোচনা করা গেল তো মনে হয় বিশ্বকর্মা জরুর মনে হয় আলোচনা করা গেল না। উৎপাদনত উৎপন্ন হয় ধর্ম সমূহ। তাহলে এবার আসলে এটা আর আসলে উৎপন্ন ধর্ম সমূহ এর তো আর তো 17 দুই তো আরো বাণীকে বিশ্বকর্ম গ্রুপ আরো আগে আলোচনা করছি। আচ্ছা সমস্যা নেই, আর তো পরিবেশ বিশ্ব বিভক্তিত্ব অতীত ধর্ম সমূহ 89 অতীত চিত্ত 52 চতুর্শিক ও 28 রূপ। ও আচ্ছা 18 ফারাগি চলে 18 ফারাগি এটা সব চিত্তগুলো, এটা তো কোনো সমস্যা নাই, ঠিক আছে না আমাদের এটা। হ্যাঁ, এবং এটা করা গেছিল 18 করা গেছিল অতীত মানুষ অতীত ধর্ম না। আচ্ছা এমনি করা গেছে দাদা ওই আর কি 15 ঋতুজ রূপ এবং 14 আহারজ রূপ এটা নিয়ে আলোচনার কথা 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 ছিল মনে হয় নাকি 17 মধ্যে 17 এর মধ্যে 14 আহারজ রূপ। আমি প্রশ্ন করছিলাম যে আমরা তো আহার 4 প্রকার হিসেবে চিনি, কিন্তু রূপ হিসেবে মানে তো যে চিনি নাই আর কি 14 আহারজ রূপ গুলো আর কি। এটা রিপিট প্রশ্ন করার কথা ছিল যে। হ্যাঁ সেটাই 17 অর্থাৎ 17 চিত্তজ রূপ এটা আলোচনা হয়েছে আর কি। 15 ঋতুজ রূপ এটাও মান্যতা যে আলোচনা হয়েছে, এবং 14 আহারজ রূপ গুলা মান্যতা যে আমরা ওই বের করি নাই বানতে এটা রিপিট প্রশ্ন করে আবার বের করবে বলছিল আর কি লাস্ট কালকে দিকের
তাহলে আমরা 14 আরবের রূপ দিছি দেখেন। হ্যাঁ দিয়েছি। 15 প্রকার ঋতুজ রূপ। আচ্ছা, তেজ ধাতু বা রূপের ভেতরে তাপমাত্রা, উষ্ণতা বা শীতলতা থেকে যেসব রূপ উৎপন্ন হয় সেগুলোকে ঋতুজ রূপ বলে। তেজ ধাতু বা রূপের ভেতরে তাপমাত্রা, উষ্ণতা বা শীতলতা থেকে যেসব রূপ উৎপন্ন হয় সেগুলোকে ঋতুজ রূপ বলে। আচ্ছা, নিয়মিত আমরা ঋতুজ রূপ সম্পর্কে জানছিলাম দেখি আগে তাহলে। এটাই। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে যদিও বা এখানে তেজ ধাতুর প্রভাবটা বেশি উল্লেখিত করা হয়েছে, আবার সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ঋতুজ মানেই হচ্ছে যে চারিধাতু। কারণ তেজ ধাতুর কোনো অস্তিত্ব নাই ওই 3 না থাকলে। বাকি তিনটা ছাড়া। হ্যাঁ, হ্যাঁ তো এখানে যদিও বা এভাবে উল্লেখ করলেও আমাদের মূল বিষয় কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ এখানে এই যে আমাদের তেজের কারণে, সূর্যের কারণে কি কি ঘটতেছে এগুলোই আমরা নরমালি বুঝে যাচ্ছি। সূর্যের তাপের কারণে, সূর্যের তাপ না থাকলে আমাদের কি কি পরিস্থিতির সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। অবশ্যই এরকম। তবে এখানে মধ্যে মূলত এটা হ্যাঁ বলে না বলছি মূলত এটা এই কারণে দিচ্ছে রূপের ভেতরে তাপমাত্রা যেটা বলা হচ্ছে বোঝানো হচ্ছে এখানে এই দুইটার আধিক্যতা খুব বেশি কারণে গিয়ে এটাকে স্পষ্ট করছে আর কি। ওটা বেশি প্রতীয়মান হয়, আধিক্যতা বেশি, ঠিক আছে। ওটা শেষ পর্যন্ত ওটা একত্রিত হয়েই ওই তাপ বা তেজ ধাতুটা প্রকাশ করতে পারে, পারার পরে ওটাই প্রকটিত হয় লাস্টে ওটাই প্রকটিত হয়, সেজন্যই তেজ ধাতুকে দেখানো হয়। হ্যাঁ সেটা বলছি জানতে। কারণ ওই তিনটা ছাড়া তো এটা অস্তিত্ব নাই। আচ্ছা, অনিষ্পন্ন রূপ সহ ঋতুজ রূপের সংখ্যা 15টি। তাহলে আমরা ঋতুজ সংখ্যা 15 রূপ আছে এখানে দিছিল। 8টি অবিশ্রক রূপ মানে মৌলিক রূপ। আমরা জানছি পটবী, আপদ, তেজ, বায়ু, বর্ণ, গন্ধ, সৌজ, এই 8টি। তারপর হচ্ছে অন্যান্য 7টি রূপ, শব্দ রূপ, আকাশ ধাতু, পরিচ্ছেদ বা ফাঁকা স্থান, লৌহতা, হালকা ভাব, মৃদুতা বা কোমলতা, কমনীয়তা, কর্মণতা বা কাজ উপযোগিতা, উপচয়, রূপের বৃদ্ধি, সন্ততি, রূপের ধারাবাহিকতা। উপচয় মানে রূপের বৃদ্ধি। আমরা কি জানছিলাম এটা বলতে? রূপের বৃদ্ধি জানছিলাম আগে। উপচয় হচ্ছে যে রূপের বৃদ্ধি, ঠিক আছে। হ্যাঁ, বৃদ্ধি, ঠিক আছে। উৎপত্তি আর কি বৃদ্ধি। আর সন্ততির সম্পর্কে এখানে খুব সুন্দর কথা লিখছে। এর আগে যে লেখা ছিল অতীতে আমরা আরো যা পাইছি কিছু কিছু জায়গাতে, এটা থেকে এই জায়গার লেখাটা একেবারে আবিধার্মিক অনুযায়ী একেবারে নির্ভুত নিখুঁত। এখানে যেটা আছে সন্ততি সম্পর্কে দেখেন। আচ্ছা হ্যাঁ, সন্ততি বলা রূপের এই কথা। এটাতে কোনো ভুল নাই।
ঠিক আছে বান্তে। আচ্ছা বান্তে, এখানে উপচয় সন্ততি দুটোটা আছে যে লক্ষণ রূপ থেকে, তাইলে আমরা জানছিলাম যে লক্ষণ রূপ 4 প্রকার, অর্থাৎ উপচয় সন্ততি, জড়তা ও নিত্যতা। তাহলে দুইটা আসছে মানে একটার সাথে তো একটা রিলেশন না এই চারটার মধ্যে। উপচয় সন্ততি, জড়তা ও নিত্যতা আমরা 4 ভাগে, অর্থাৎ এই যে লক্ষণ রূপকে মানে যে লক্ষণ রূপকে ভাগ করলে আর কি। হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে আবার ওই ঋতুজ রূপের মধ্যে মানে শুধু দুইটা আসছে আর কি। এটা একটু কনফিউজড আর কি, ক্লিয়ার করে বলতো। উপচয় এবং সন্ততি, জড়তা জিনিসটা কি এটা আগে ভাবি দেখেন। হ্যাঁ, জড়তা এবং অনিত্যতা। জড়তা মনে আছে? নরমালি জরাজীর্ণ কিন্তু ইয়ার কারণে সৃষ্টি হয়, ঋতুর কারণে হতে পারে। ঋতুর কারণে হতে পারে, হ্যাঁ। তারপর অনিত্যতাও ঋতুর কারণে হতে পারে। ও, এটা তো প্রশ্ন ঠিক আছে, তো এটা দেখি না। সেটা বৈশাখ দেখেন তো ঠিকঠাক মতো আসছে কিনা। ওই জায়গায় আবার পরে পড়বো আমরা, এটা এখন পড়ে ফেলি না। হ্যাঁ ঠিক আছে। কোনটা এটা উপচয় সন্ততিটা বলবে? হ্যাঁ, জড়তা থেকে। কেন এটা মানে যেটা সুকুমার বাবু প্রশ্ন করলো এখন সেটা। রূপের মোট 4টি লক্ষণ রূপ রয়েছে: উপচয়, উৎপত্তি, বৃদ্ধি, সন্ততি, প্রবাহ, ধারাবাহিকতা, জড়তা, বার্ধক্য, ক্ষয় এবং অনিশ্চয়তা, ভঙ্গ, মৃত্যু। সুযৌক্তিক। আচ্ছা, উপচয় ও সন্ততিকে ধরা হলেও জড়তা ও অনিশ্চয়তাকে বাদ দেওয়া হয়, তার স্পষ্ট ব্যাখ্যা নিয়ে দেওয়া হলো। উপচয় ও সন্ততি কেন গণনায় আসে? উপচয় ও সন্ততি মূলত রূপের উৎপত্তি ও বিকাশকে প্রকাশ করে। বুঝছি, লাগবে না। এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে এখানে আমরা পড়তেছি যে কি ঋতুজ রূপ, যেগুলো ঋতু থেকে জন্ম হয়েছে, ওটা তো জন্ম না, ওটা তো ক্ষয়। সেটা বলতেছিলাম, ক্ষয় আর এটা অনিত্যতা, দুটোই ক্ষয়। আচ্ছা, তারপরে লেক্সি যখন একটু পড়ে ফেলি, আচ্ছা, উপচয় আয়তন বা রূপের নতুন করে সূচনা ও পূর্ণতা লাভ। সন্ততি উৎপন্ন হওয়া রূপের ধারাবাহিকতা বজায় থাকা। ঋতু, তাপমাত্রা বা চিত্ত, মন প্রতিনিয়ত নতুন রূপ উৎপাদন করতে পারে। যখনই কোনো ঋতুজ বা চিত্তজ রূপ উৎপন্ন হয় বা বৃদ্ধি পায়, সেখানে উপচয় ও সন্ততির সক্রিয় ভূমিকা থাকে। তাই নতুন রূপ সৃষ্টি প্রক্রিয়া এদের আলাদা উপাদান হিসেবে গণনা করা হয়। নতুন রূপ সৃষ্টির প্রক্রিয়া এদের আলাদা উপাদান হিসেবে গণনা করা হয়। আচ্ছা, 2, জড়তা ও অনিত্যতা কেন ঋতুজ রূপে গণনা করা হয় না? জড়তা ক্ষয় এবং অনিত্যতা বিনাশ। ফলরূপে সহজাত ক্ষয়প্রাপ্তি ও ধ্বংসের অবস্থা কোনো উৎপাদক কারণ নয়। কি সুন্দর কথা, দেখছেন? আমাদের একটু চিন্তা করলে হয়ে যাইতো, আমরা চিন্তা করি না যে জন্য। আমরা রেডিমেড পাবো যে হয় না এর গ্রন্থে। জড়তা ও অনিত্যতা কোনো কারণ দ্বারা উৎপন্ন হয় না। কিন্তু তাপমাত্রা বা চিত্ত, মন কখনো রূপকে ক্ষয় বা ধ্বংস করার জন্য নতুন রূপ তৈরি করে না। সর্বসাধারণ ধর্ম বৌদ্ধ দর্শন অনুসারে যা কিছু সংস্কার উৎপন্ন বস্তু, কামজ, চিত্ত,
আহারও জড়, তা ক্ষণস্থায়ী এবং সময়ের নিয়মে নিজ থেকেই জীর্ণ জড়তা ও বিনষ্টতা হয়। বিনাশের নিজস্ব শক্তি। রূপের ক্ষয় হওয়া বিলীন হওয়ার জন্য ঋতু বা চিত্তের সাহায্য লাগে না। রূপের ক্ষয় হওয়া বা বিলীন হওয়ার জন্য ঋতু বা চিত্তের সাহায্য লাগে না, এটা রূপের সার্বজনীন নিজস্ব পরিণতি, এটা স্বভাব। সংক্ষেপে বলতে গেলে ঋতু চিত্ত উৎপাদক, কারণ তারা নতুন রূপ সৃষ্টি বজায় রাখতে পারে বলে উপযোগ সন্ততি তাদের কার্য তালিকা অন্তর্ভুক্ত। অসাধারণ একটা কথা দেখছেন, উৎপত্তি হওয়ার জন্য এগুলোর প্রয়োজন আছে, কিন্তু ক্ষয় হওয়ার জন্য কোনো কিছুর দরকার নাই। এটা রূপের স্বাভাবিক ধর্মতা, ক্ষয় হওয়া। হ্যাঁ, স্বভাব ধর্ম। এটা অসাধারণ একটা চিন্তা, বুঝছেন? এটা রূপ আর নামের কাছে বুঝতে পারতেছি। এটা মানে ভাবলেও সঙ্গে সঙ্গে প্রজ্ঞা প্রকটিত হওয়ার কথা। এটা উৎপত্তি হচ্ছে, কিন্তু এটাকে আপনার স্বাভাবিক ধর্মত অনুসারে সে অনিত্য হবেই। এটাকে কোনো কিছু দ্বারা অনিত্য করতে লাগবে না, অনিত্য করার দরকার নেই। অটোমেটিক এটা মানে এটা কি বলা হয়, তার পরিণতি মানতে সেটা। আর মানে এটা যদি আপনি আলাদা করে মানে লিখেন প্রশ্ন করেন, উত্তর দিতে পারবে না। আপনি তো সিরিয়াল যে প্রশ্ন করছেন বিদায় মানে তো উত্তর দিছে যে। হ্যাঁ, অবশ্যই এটা তো এভাবে না করলে দেবে না তো। মানে সে কোথা উত্তর দিবে এটা? তাহলে উত্তর দেবে কোথা থেকে সে? ঋতু চিত্তর উৎপাদক, কারণ তার নতুন রূপ সৃষ্টি ও বজায় রাখতে পারে বলে উপযোগ শব্দটি তাদের কার্যতালিকা অন্তর্ভুক্ত। কিন্তু রূপের ধ্বংস বা জড়তা ঋতু চিত্তের সৃষ্টি নয়, বরং তা পরমার্থ সত্যের স্বাভাবিক নিয়ম। তাই ঋতুজ বা চিত্তজ রূপের নির্দিষ্ট তালিকায় জড়তা ও অনিত্যতাকে আলাদাভাবে গণনা করা হয় না। যাই হোক, শেষ পর্যন্ত বইটা কিন্তু অসাধারণ ভাবে পড়া যাচ্ছে। হ্যাঁ, বাতে কোনো সন্দেহ ছাড়া। হ্যাঁ, আমরা টোটালি পড়তে পারবো না বলে ভাবে ফেলছিলাম, সেটা আরো ব্যাকরণ না পেলে বানতে ওগুলো কোত্থেকে বের করতাম, পারতাম না তো বের করলে, অসম্ভব হতো না। আমরা বানতে মাতিকা না পড়ে না বুঝে গেলে তো ওখানে তো মানে কোনো কিছু এভাবে লিখছে যে মানে মূল মাতিকার গুলো না আসলে তাও যে হবে কিন্তু না, এমনি আমরা বুঝবো, ঠিক আছে। পরে এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়, তো মুখস্থ করার বিষয়, তা আমরা তো মুখস্থ টোটালি করতেছি না। সেটা আর কি, এতগুলো মানে কিভাবে মুখস্থ মনে রাখা যায়, সম্ভব না। হ্যাঁ, কিন্তু এটা একসময় তা সম্ভব করেছিলেন, একসময় কিন্তু এটা সম্ভব করেছিলেন বান্তারা। হ্যাঁ, একসময় এটা সম্ভব করেছিলেন, এই যে পুরো ত্রিপিটক মুখস্থ রাখার কার্যক্রমগুলো একসময় করেছিলেন। আমি সেটা বোঝাচ্ছি যে যারা মানে ক্লাস করতেছে, পড়ালেখা করতে, সত্যি আমি ওই যে শ্রীলঙ্কার যে কারো বলছিলাম, ওরা সবগুলো কিন্তু মুখস্থ করাইছে। এটা মুখস্থ পরীক্ষাও নিচ্ছি, কিন্তু মুখস্থ করতেছে, পরীক্ষাও নিচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো। আর ওরা পারতেছে টাস করে। ওই তো আমাদের ছোট পোষকরা পারতেছে, তো মুখস্থ করতেছে যে ওরা। আমাদের ছোট পোষক দুজন পড়তেছে যে ওরা পারতেছে, মুখস্থ করতেছে যে ওরা পারতেছে। আর মুখস্থ করা প্রয়োজন, তাইলে মানে মোটামুটি একটা ইয়ে হয়ে যাবে, একটা ধারণা হয়ে যাবে। ওইটা পড়তে গিয়ে তো আর সমস্যা নেই। তাহলে এটা মতো অঙ্ক ক্যালকুলেশন মতো আর কি, মুখস্থ করলে এই যে ক্যালকুলেশন টাস্ট করে মিলে যাবে আর কি, সময় লাগবে না তখন আর। এটা তো মানে ক্লিয়ার হয়। 14 প্রকার আহার জরুপ গুলো একটু মানে এটা দেখতে ভালো হতো। আমরা তো 4 প্রকার আছে তো, 14 প্রকার আহার জরুপ গুলো আছে তো। আচ্ছা, এখানে দেখি। তাহলে 17 প্রকার চিত্তরূপ, চিত্ত মনে ক্রিয়া চেতনা প্রবেশের যেসব রূপ সেগুলোকে চিত্তরূপ বলে। চিত্তজ রূপ সর্বমোট 17টি, 8টি অভিশ্রক রূপ, 9টি রূপ। যেগুলো চিত্ত দ্বারা উৎপন্ন হবে আবার আসবে না, অবিনির্বাচ্য যেগুলো চিত্ত দ্বারা উৎপন্ন হয় এগুলো তো আসতেই হবে। অবিনির্বাচ্য গুলো সবগুলো তো আসছে, তারপর যেগুলো 9টা যেটা আর কি 8-এর 17টা, এগুলো আলাদা আলাদা করে দিছে আর কি, কোনগুলা।
আমি শুধু লাস্টের এগুলো সব ঠিক আছে, লাস্টেরটা প্রশ্ন করছি যে আর কি 17 নাম্বারটা প্রশ্ন করছি যে কি পুরো পরে 17 নাম্বারটা প্রশ্ন করছিলাম যে অন্যান্য নটিরূপ শব্দরূপ দুইটা আর কি। শব্দরূপ কথা উচ্চারিত শব্দ, কায় বিজ্ঞপ্তি, শারীরিক অঙ্গভঙ্গি বা ইঙ্গিত, বোধ বিজ্ঞপ্তি, বাক্য প্রকাশের ভঙ্গি, 12 আকাশ ধাতু পরিচ্ছেদ বা ফাঁকা স্থান, 13 লৌহতা হালকা ভাব, 14 মৃদুতা কোমলতা। তারপর যে কর্মণ্যতা, কর্মণ্যতা, উপচয় রূপের সূচনা ও বৃদ্ধি, সততি রূপের প্রভাব ধারাবাহিকতা, উল্লেখ প্রকারভেদ গুলো মূলত অভিধর্ম সংগ্রহ এবং অভিধর্ম পিটকের রূপ ও কাণ্ড অনুসারে গণনা করা হয়। আচ্ছা, এগুলো নিচে ওখান থেকে বাবা বলতে ওখান থেকে আর কি দুইটা আর কি অভিধর্ম সংগ্রহ। তাহলে 14 হাজার না? হ্যাঁ, এটা তাই শেষ হলো না? এটা শেষ বানতে। হ্যাঁ, তারপরে যে 14 প্রকার আহারজ রূপ বানতে, এটা একটু তারপরে প্রশ্ন করার কথা বলছিলাম যে এখানে আছে তো? নাই তো বানতে, না এটা বানতে 14 প্রকার আহারজ রূপ আসে নাই? না বানতে আসে না। এটা শুধু মাত্র রূপের গুলো আসছে যে বানতে 17 প্রকার ঋতুজ রূপ গুলো আসছে যে। এখানে 17 প্রকার ঋতুজ রূপ আর চিত্তজ রূপ দিতে বানতে ওই 19 ঋতু 14 আহারজ রূপ জানে। 14 প্রকার আহারজ রূপ না? হ্যাঁ, আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, আহারজ রূপ বলতে আহার বা কবলাকার আহারের খাদ্য রসের প্রভাবের শরীরে যে সকল রূপ উৎপন্ন হয় সেগুলোকে বোঝায়। আচ্ছা, 14টি আহার রূপ বিস্তারিত, 8টি অভিনিবেশ রূপ, মৌলিক রূপ। আচ্ছা, এগুলো ঠিক আছে। তারপর 2 হচ্ছে অনির্বিকার রূপ, একটি আকাশ ধাতু অনির্বিকার। আচ্ছা, এটা আকার নাই। আহারজ রূপের কলামগুলোর মাঝের পরিচ্ছেদ ফাঁকা স্থান, অনির্বিকার রূপ। আচ্ছা, 3 বিকার, 3টি আহারের ফলে যে শারীরিক সক্ষমতা নিয়মিত তৈরি হয়, লৌহতা, মৃদুতা, কর্মণ্যতা। লক্ষণ রূপ 2টি, উপজয় সন্ততি। ও আচ্ছা, আহারের ফলে লক্ষণ রূপ, ঠিক আছে। আহারের পৃষ্ঠপোষক থাকার কারণ রূপের প্রবাহ ধারাবাহিকতা। এখানেও পূর্বে আলোচিত ঋতুজ চিত্তরূপের মতো জড়তা অভিন্নতা রূপের নিজস্ব ক্ষয় বিনাশের স্বাভাবিক অবস্থা হয়, আলাদা করে আহারজ রূপে গণনায় আসে না। তাইলে হয়ে গেল তো মনে নাকি? 8, 9, 12, 13, 14টা হয়ে গেছে তো। 8টা যুক্ত হয়েছে একটি ওই আকাশ যোগ করছে, বিকার রূপ দিছে আর লক্ষণ রূপ দুটি। ঠিক আছে। স্কন্ধ 5টি, আয়তন 60টি, ধাতু এটা 8টা হয়েছে মনে হয়, এটা আমরা আগে পড়ছিলাম। তারপরে 3-এর মধ্যে তো ঠিক আছে না, উপাদিন্য অর্থাৎ উৎপন্ন হবে এই ধর্মসমূহ, ছত্রিশ ভবিষ্যৎ বিভব চিত্ত, 38 চৈতসিক, 20 কর্মজ রূপ।
আচ্ছা, তারপর 18(1) অতীত ধর্মসমূহ 89 অতীত চিত্ত 52 34 28 ঠিক আছে। ভবিষ্যৎ অনাগত ধর্মসমূহ 89 ভবিষ্যৎ চিত্ত 52 34 ও বর্তমান ধর্মসমূহ 89 বর্তমান চিত্ত 52 34 ও 28 রূপ। তারপর 19(1) অতীতারম্ভন ধর্মসমূহ অতীতারম্ভন ধম্মা 1 মনোধারা বর্তমান চিত্ত 19 কামবচর সংস্কারী চিত্ত কে মানে কি লিখতেছে মনে হয় কি জানি প্রশ্নগুলো আচ্ছা বানতে লিখছে কি না মনে হচ্ছে এখানে কে মেসেজ দিচ্ছে মনে হয় সে লিখতেছিল মুখে বললে তো হবে সেটা বলছিল না মেসেজ তো দিচ্ছে না কেউ না কে জান লিখছিল যাওক আচ্ছা এক হচ্ছে অতীতারম্ভন মানে পুরোটা 18টা পড়তে হবে ব্যাখ্যা করতে হবে 18 নাম্বার তো প্রয়োজন নাই তারপরে লাগবে কিনা দেখেন না অতীত ধর্মসমূহের মধ্যে সবকিছু থাকবে অর্থাৎ চিত্তগুলো সবগুলো থাকবে চৈতসিকের সবগুলো থাকবে 28 রূপ সবগুলো থাকবে এটা ঠিক আছে তো এটা ভবিষ্যৎ অনাগত এগুলাই একই সবগুলোই থাকবে বর্তমানে একই সবগুলোই থাকবে 19 নম্বর তাহলে অতীতারম্ভন ধর্মসমূহ মনোধারা বর্তমান চিত্ত 19 কামবচর সংস্কারী 19 কামবচর সংস্কারী চিত্ত 29 সংস্কারী করবে অসংস্কারী করবে সংস্কারী চিত্ত লিখছে শুধু যেগুলো সংস্কার হবে এগুলোই তো নাকি 19 কামবচর চিত্ত তারপর 11 ব্যবস্থাপন চিত্ত 1 ঋদ্ধিপাত 1 নাকি 2 তোমার বইতে কত সুকুমার মানে 2 ঋদ্ধিপাদ 3 বিজ্ঞানান্তরায়তন চিত্ত 3 নৌসংজ্ঞা নাসংজ্ঞায়তন চিত্ত 3 বিরতি ও 2 অপ্রমেয় বৃত্ত 47 চৈতসিক এখানে কিন্তু 5টা টিকে বাদ দিচ্ছে এটা দেওয়ার এখানে রূপাচ্ছি গেছে ঠিক আছে এখানে ধর্মায়তন মনায়তন ধর্মায়তন মনোধাতু ধর্মধাতু ঠিক আছে কিন্তু এখানে এটা কি সংস্কারিক হবে নাকি অর্থাৎ যে সংস্কারিক তো না সবগুলোই হবে এইগুলো সবগুলো 19টা কামবচর সংস্কারী চিত্ত যেগুলো সংস্কার উৎপন্ন হবে এগুলো তো বেশি হওয়ার কথা না মারি ঠিক 19টা 29 দিচ্ছে যে তাহলে সংস্কার ওদের সবগুলো হওয়ার কথা দেখে ফেললে ভালো হবে ভালো লাগবে মনে হয় সবগুলো হবে সংস্কার সবগুলোতে সংস্কার হবে কামবচর চিত্ত আগে এমনি নরমালি দেখি তারপরে যেটা যেটা সন্দেহ লাগবে সেটা রিপিট করবো আর কি না তবে এখানে আরেকটা কথা সবগুলো আসে নাই যে মনে হয় রূপাত গেছে আর কি অর্থাৎ সংজ্ঞা সংস্কার স্কন্ধের মধ্যে আমার মতে আর কি তাহলে ঠিক আছে এদিক দিয়ে হইলে মনে হয় অথবা 29 ঠিক আছে না সুকুমার কামবচর চিত্ত বলা হচ্ছে এখানে উনি রূপের ব্যাপার তো নাই অহেতুকগুলা বাদ দেন না অহেতুকগুলা বাদ দিলে হয়ে যাচ্ছে তো 19টা 54 কামবচর চিত্ত না 54 মধ্যে ওই কামবচর 54 মধ্যে অহেতুকগুলো বাদ দিছে আর কি তো অহেতুক বাদ দিলে শুধু ইয়ারা বাদ যাবে দ্বাদশটা ইয়ে যাবে 18 বাদ যাবে জানেন আচ্ছা দেখি একটু দেখলে পরিষ্কার হবে দেখলে ভালো হবে
আমাদের সুপ্রিয় বাবু কতগুলো আরো কয়েকজন ছিল যে ওরা তো আর আসতেছে না। আসছে সুপ্রিয় বাবু? না আসে নাই বলতে অনেক কেসে কি জানি আসতেছে না তো এক সপ্তাহের উপরেই ছিল না, আসতেছে না বলে। আমাদের ওই বন্ধ রাখতে আগে থেকে আসছে না আমাদের। কোথায় গেছে? দেশে গেছে না কোনো? হ্যাঁ ঠিক আছে, দিয়েছি। দেখতেছি। আচ্ছা, অত্যন্ত গভীর জটিল একটা অংশ। মন্দ মৌসুমের সংগ্রহ অতীত বিষয়কে আলামন বা বিষয় হিসেবে গ্রহণ করে চিত্ত চৈতসিক ধর্ম সংগ্রহ। আপনি যে চিত্ত চৈতসিক স্কন্ধ আয়তন ধাতুর সংখ্যাগুলো উল্লেখ করেছেন, অভিধর্মত্ব সংগ্রহের আলম্বন সংগ্রহ অনুসরণের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিশ্লেষণ নিচে দেওয়া হলো। অতীত আলম্বন চিত্ত 19টি, এখানে 29 দিছে যে সেটা ভুলেছে যে সেটা 29 দিছে সেটা ভুলেছে। অতীতের কোন বিশ্ব বা ধর্মকে আলম্বন করতে পারে এমন চিত্ত সর্বমোট 19টি। 29 কোথায় দিছে উপাসক? হ্যাঁ 29 কোথায় দিছে? মোবাইলের বইয়ে? বইয়ে দিছে যে 29। দাদার ওখানে কি? আমার এখানে 19 আছে। ওইখানে মধ্যে এটা 2 মতো লাগতেছে, একার মতো লাগতেছে, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। না 19 আমার এখানে বইয়ে 19 দেখা যাচ্ছে। আমার এটা তো 29, সেজন্য তো আমি মিলাইতে পারতেছি না 29 কেমনে হবে আর কি। তবে এটা আমার মনে হচ্ছে 29 বুঝছেন, 11 দেখেন, 11 মাথাটা 11 মাথা একরকম, এটা 2 মতো হচ্ছে নিচে অস্পষ্ট দেখা যাচ্ছে আর কি বইতে। আচ্ছা ওকে, এখানে আমরা কারেকশন করলে হচ্ছে সমস্যা আছে। ওদের কোন বিষয় বা ধর্মকে আলম্বন করতে পারে এমন চিত্ত সর্বমোট 19টি। তদারম্বন মনোদ্বারা বর্জন চিত্ত 1টি। মনোদ্বারা বর্জন চিত্ত যা অতীত অনাগত উৎপন্ন সর্বকালের আলম্বন গ্রহণ করতে পারে। আচ্ছা, এই আসছে কামবচর সংস্কারী চিত্ত 6টি। 19 প্রকার কামবচর সংস্কারী চিত্ত। কামবচর কুশল সংস্কারী চিত্ত 4টি। কামবচর অহেতুক ক্রিয়া সংস্কারী চিত্ত 2টি। মহৎগত রূপাবচর ও অরূপাবচর চিত্ত 11টি। অভিজ্ঞা ঋদ্ধিপাত চিত্ত 2টি। একটি কুশল ও একটি ক্রিয়া অভিজ্ঞ চিত্ত। একটি কুশল ও একটি ক্রিয়া অভিজ্ঞ চিত্ত যা অতীতের ঘটনা জানার জন্য অতীতকে অবলম্বন করে। আচ্ছা, বিজ্ঞান চিত্ত 3টি। একটি কুশল, একটি বিপাক, একটি ক্রিয়া। এরা প্রথম অরূপ ধ্যান অর্থাৎ আকাশান্তরায়তন চিত্তের অতীত জ্ঞানকে অবলম্বন করে। আচ্ছা, এখানে মনগত রূপাবচর ও রূপচিত্ত 11টি। তাহলে এখানে মহৎগত থেকে শুধু রূপবচর থেকে আসছে অভিজ্ঞা ঋদ্ধিপাত চিত্ত, এটা একটি কুশল, একটি ক্রিয়া, আর বাকিগুলো তো সবগুলো এর থেকে আসছে মানে আছে। এখানে 6টি লিখছে যে সেটা 6টি হবে না তো। কামবচর সংস্কারিক চিত্ত 6টি যেটা আছে এটা হবে যে 5টি। কুশলে সংস্কার চিত্ত 4টি, ঠিক আছে। এটা কুশলের 4টি, ঠিক আছে, কিন্তু উপরে 6টি লিখছে যে সেটা 6টি হবে না, এটা 5টি। অকুশলের আর কি, এটা যেটা সংস্কারী লিখছে কামবচর, এটা অকুশলের লেখা নাই যে কেমন অকুশলের, এটা 6টা হবে না। অকুশলের 6টা নাই তো আর কি, সংস্কারী 5টা আছে। কোথায় কোথায় এসেছে? ওই যে এখানে কামবচর সংস্কারিক চিত্ত 6টি। ওই তো ওইখানে তো ওটা ব্যাখ্যা দিছে না, 4টি কুশল সংস্কারিক আর 2টি হয়তো বা ক্রিয়া, একটি ওটা ওটা ভাগ করে দিছে তো। তাহলে ইয়াটা কোথায় যাবে তুই? কোনটা? হচ্ছে
ওই যে দু মনুষ্য সহগত প্রতীকের সম্পর্কযুক্ত সশস্কারিক এবং অশস্কারিক এখানে একটা আছে না? ওটা তো ওটা অফিসিয়াল, এখানে অফিসিয়াল করে নাই তো, এখানে অফিসিয়াল নাই তো, কুশল আছে এখানে, কুশল আর অহেতুক আসছে, অহেতুক ক্রিয়া, যেহেতু রূপবচর আসছে এই জন্য এটা আসে নাই। আর এখানে লিখে দিচ্ছে শুধু সশস্কারিকেরটা, তার মানে কুশলটা, অকুশল আছে সশস্কারিক অবশ্যই, কিন্তু এগুলো আনে নাই তো। তো বুঝলাম না এটা কি হয়েছে। আচ্ছা, এটা পরীক্ষা আমরা নোট করে রাখি, পরে আবার প্রশ্ন করা হবে আর কি, এটা দেখে যাই না আর কি কি সমস্যা আছে। আচ্ছা, বিজ্ঞানায়তন চিত্ত তিনটি, একটি কুশল, একটি বিপাক, একটি ক্রিয়া। এরা প্রথম রূপ অর্থাৎ আকাশ অন্তনায়তন চিত্তের অতীত জ্ঞানকে অবলম্বন করে। নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন চিত্ত তিনটি। আচ্ছা, একটি কুশল, একটি বিপাক, একটি ক্রিয়া। এরা তৃতীয় রূপ ধ্যান অর্থাৎ আকিঞ্চনায়তন চিত্তের অতীত জ্ঞানকে অবলম্বন করে। অন্যান্য মহৎগত চিত্ত তিনটি, রূপবচর ও অন্যান্য রূপবচর ভূমির অতীত অবলম্বন গ্রহণকারী বিশেষ তিনটি চিত্ত। এক, 6, 11, 19টি চিত্ত তৈরি হয়, যেগুলো অতীতের কোন বস্তুকে তাদের আলম্বন বা বিষয় হিসেবে করতে সক্ষম। আচ্ছা, এখানে 11 চিত্ত, 11টি, 6টি হচ্ছে সশস্কার চিত্ত, আচ্ছা 11টি, একটি নিশ্চিত কাম হচ্ছে সশস্কার চিত্ত। তারপরে চৈতসিক হিসাব 47টি। 11 মধ্যে ওইটা আসলে তো 11 ব্যবস্থাপন চিত্ত কোনটা? এটা এখানে আবার চৈতসিক চলে আসছে, হিসাব 47টি। সাধারণত চৈতসিক ব্যবস্থাপন চিত্ত 11টার মধ্যে 11 ব্যবস্থাপন চিত্ত 2 ঋদ্ধি 5। ব্যবস্থাপন চিত্ত 11টা ধরা হয়েছে না? 11 ব্যবস্থাপন চিত্ত আসছে এখানে। এখানে 34 কোথায় নিয়ে আসছে, সে 34 তো ছিল না, অর্থাৎ 37 ছিল, সরি আমার ভুল হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাইলে 11টা দেখতাম। 11 ব্যবস্থাপন চিত্ত, আর ওদিকে আপনার এই যে বছর এখানে সশস্কার চিত্ত, সশস্কারের মধ্যে মধ্যে কুশলগুলো 2টি আসার থাকার কথা নামালি, কামবচর সশস্কারী করলে 2টাই থাকার কথা। অবশ্যই সেটাই বলতে চাচ্ছি, শুক্রবার সেটা বলবো একটু আগে। তো এখানে কুশলগুলো নিচ্ছে আর কি 6টি। তাহলে 11 ব্যবস্থাপন চিত্ত কোনগুলো এগুলো জানতাম আর কি না? হ্যাঁ, জানলে ভালো হবে আর কি। ব্যবস্থাপন চিত্ত নর্মালি
নাইলে আমরা ওদিকে অর্থাৎ রূপবচর ও রূপবচরকে বোঝানো হয়ে গেছে আর কি, ব্যবস্থাপন চিত্র ইয়াগুলা 11 ব্যবস্থাপন চিত্রগুলো। যেহেতু তিরবশ্য করবে ওখানে রূপবচর ও রূপবচর না, এগুলো দিয়ে এখানে এই পঞ্চম ধ্যানের এখানে যে বিষয়টা বলা হচ্ছে, এখানে ব্যবস্থাপন রাখা, ব্যবস্থাপন স্থির করা, তো এখানে আমরা তো বিতর্ক আমরা আলমের উপর আমরা তুলে দেওয়ার চেষ্টা করি সবসময়, তাই না? আলমনকে তখন আমাদের বিচার শুরু হয়, কিন্তু এইখানে এই ব্যবস্থাপনটা পঞ্চম ধ্যানের মধ্যে এটা মধ্যে কিরকম হবে বলে মনে হচ্ছে? সব সময় আছে এটা। একবার আমি বলছিলাম, মনে আছে আপনাদের? আলম্বন একটা, চিত্ত কিন্তু অনন্ত উৎপন্ন হচ্ছে, এবং প্রত্যেকবারেই এই ব্যবস্থাপন এগুলো প্রত্যেকবার উৎপন্ন হচ্ছে। যে কোনো চিত্তের সঙ্গে। তাহলে এটা কিরকম হচ্ছে? হ্যাঁ, তবে এটাও ঠিক, উৎপন্ন হয় স্থির যদি না হয় তাহলে এটা নিঃশেষ হচ্ছে না, হ্যাঁ তাই না? অবশ্যই। এটা হচ্ছে বিলুপ্তি করতে হলে স্থির হতে হবে, স্থির হলেই তো বিলুপ্তি হবে। উৎপত্তি স্থিতি যেটা আমরা জানছিলাম, তাহলে এইভাবে ওই দৃষ্টিভঙ্গিতে স্থিতিটা এখানে বোঝানো হচ্ছে, তাই না? এটা স্থিতি আপনি চিন্তা করতেও পারেন, আর চিন্তা না করলেও অসুবিধা নাই। কিছুক্ষণ আগে যে বললাম, ওই যে সন্ততি নামক একটা কথা আসছে, এটা আসলে সন্ততি, বুঝছেন? এটা স্থিতি বলা যায় না, সন্ততি বললে যথাযথ। আর সন্ততি শব্দের অর্থ আমরা কিছুক্ষণ আগে যেটা পাইছিলাম, এটা যথাযথ, বহমান, প্রবাহমান, বহমান। হ্যাঁ, ব্যবস্থাপন চিত্র। আজকে তো দূরে শেষ না, কালকে 2 নম্বর দেখবো আর কি। 2 নম্বরে আসলে 29 বছর সংস্কার চিত্র, এটা ভালো করে বোঝা যাচ্ছে, ক্লিয়ার। এটা আমি পাইছি আর কি, 29 বছর সংস্কারিক। এটা সংস্কারিক না শুধু, অর্থাৎ কুশলের গুলো সংস্কারিক অসংস্কারিক দুটোটা আসছে। আর এটা এখানে শব্দযুক্ত বিপরীত সবগুলো থাকবে। তো মানে 3টা 24 ওদিকে 4টা আর কি, মানে অকুশলে শুধু সংস্কারিক 4টা আসছে, আমি দেখছিলাম আর কি। এখানে অসিত উপাচিত একটা। ঠিক আছে, তাইলে আজকে দূরে থাকো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ধাতুকতা গ্রন্থটি আলোচনা করছিলাম। এটা আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভবতী অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না হয়ে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।